শক। ওকে, সো পরীক্ষা আসতে পারে বার্ন পেশেন্টের নিচের কোন শকটি হতে পারে প্রাইমারি লেভেলে। সো প্রাইমারিতে হচ্ছে আমাদের এই হাইপোভলিমিক শক হতে পারে। আর পরবর্তী স্টেজগুলোতে হচ্ছে আমাদের যেমন সেপটিক শক হতে পারে যদি কোনো থার্ড ডিগ্রি বার্ন হয় বা ইন্টারনাল অর্গানগুলো যদি এফেক্টেড হয়, তো সেক্ষেত্রে কি হতে পারে, তার সেপটিক শক হতে পারে। বাট প্রাইমারি যে ইমিডিয়েট যে শকটা হতে পারে সেটা হচ্ছে হাইপোভলিমিক শক। সো এটাও একটা নার্সিং কেয়ার যে প্রিভেনশন অফ শক। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আর গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে রুল অফ 9 এগুলো আপনার পড়ছেন কিনা, যেমন আমাদের ট্রাঙ্ক, তারপরে হচ্ছে যে আমাদের হেডে কত পার্সেন্ট বার্ন থাকে, এটা আপনারা সবাই বাসায় হোমওয়ার্ক থাকবে আপনাদের। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। পরের প্রশ্ন দেখেন, নার্সিং ইন্টারভেনশন ইন কেস অফ সিভিয়ার হেমোরেজ। যদি সিভিয়ার হেমোরেজ কি 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 কারণে হতে পারে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে, যেটা আরটিএ বলি আমরা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পাশাপাশি হচ্ছে আমাদের এটার কারণে হেমোরেজ হতে পারে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সিভিয়ার হেমোরেজ হয় ব্লাড ট্রান্সফিউশন, তারপর হচ্ছে অক্সিজেন ইনহ্যালেশন, ইন্ট্রাভেনাস ফ্লুইড, বোথ বি অ্যান্ড সি। সবাই জানিয়ে দেন ২ নম্বর প্রশ্নটা কি হবে? নার্সিং ইন্টারভেনশন ইন কেস অফ সিভিয়ার হেমোরেজ। নার্সিং ইন্টারভেনশনটা কি হবে? আমাদের কারেক্ট অ্যান্সার ২ এর কারেক্ট অ্যান্সার কি? আপনারা সবাই অ্যান্সার করার সময় হচ্ছে অবশ্যই লিখে দিবেন যে ২ এর কারেক্ট অ্যান্সার এইটা, ২ এর এইটা। ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে যে কে কোনটার অ্যান্সার করেছেন। ওকে? সো নার্সিং ইন্টারভেনশন ইন কেস অফ সিভিয়ার, তো এটাতে প্রথম হচ্ছে আচ্ছা, সো নার্সিং ইন্টারভেনশন ইন কেস অফ সিভিয়ার হেমোরেজ যদি হয়ে থাকে, তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের মূলত ডি। কারণ হচ্ছে আমাদের অক্সিজেন ইনহ্যালেশন যেটা, সেটা হচ্ছে শরীর থেকে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। কারণ কিন্তু অক্সিজেনটা হচ্ছে মূলত আমাদের ব্লাডে থাকে, তাই না? ওকে, আরেকটা হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড। ইন্ট্রাভেনাস ফ্লুইড কিন্তু আমরা সাথে ইন্ট্রাভেনাস ফ্লুইড, এখন একটু সবাই কমেন্টে জানান যে আমরা কোন ইন্ট্রাভেনাস ফ্লুইডটা দেবো সিভিয়ার হ্যামোরেজের সময়। সবাই একটু জানিয়ে দেন, সবাই একটু জানিয়ে দেন হুইচ ফ্লুইড ইউজড ইন সিভিয়ার হ্যামোরেজ। হুইচ আইভি ফ্লুইড। ওকে, সো কারা কারা জানেন এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা, হার্টসল, হ্যাঁ, যেটাকে আমরা বলি রিঙ্গার ল্যাকটেট। ওকে, আচ্ছা, যা অথবা হার্টম্যান সলিউশন। ওকে, আচ্ছা, সো আমাদের যেটা হার্টসল সলিউশন যেটা আছে, বা অথবা রিঙ্গার্স ল্যাকটেট, এটা সবই, এটা হচ্ছে আমরা সিভিয়ার হেমোরেজে এই ইন্টারমিশন যে ইন্টারনাল যে ফ্লুইডটা দিয়ে থাকি। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, সো চলে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে সকল কম্পোনেন্ট থাকে হার্টসলে, যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইড থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, সোডিয়াম ল্যাকটেট এগুলো থাকে, কেমন? ওকে, আচ্ছা, so চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে দ্য কজেস অফ ডায়রিয়া। ডায়রিয়ার কি কি কারণ? স্যালমোনেলা টাইফয়েডের, তারপর হচ্ছে বোথ এএনসি, তারপর হচ্ছে ভিব্রিও কলেরা, তারপর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? দ্য কজেস অফ ডায়রিয়া, দ্য কজেস অফ
ডায়রিয়া। দ্য কজেস অফ ডায়রিয়া কি হবে সবাই জানিয়ে দেন। স্যালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। আচ্ছা, 3C অ্যান্সার করেছেন একজন শুধুমাত্র, ভিব্রিও কলেরা। আচ্ছা, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে মূলত যে স্যালমোনেলা টাইফির কারণে কিন্তু ডায়রিয়া হয়ে থাকে। ওকে, সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে দুইটা মূলত, যে ওকে, সো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, কারণ স্যালমোনেলা টাইফি এবং ভিব্রিও কলেরা এই দুইটা কারণেই কিন্তু হচ্ছে আমাদের ডায়রিয়া হয়ে থাকে। সো স্যালমোনেলা টাইফির কারণে কিন্তু এটা একটা কজেস অফ ডায়রিয়া। ওকে, সো এখানে কিন্তু মিস্টেক হয় যে দুইটা সিমিলার অপশন থাকলে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এছাড়া কিন্তু রোটা ভাইরাস আছে, আমাদের রোটা ভাইরাস, স্যালমোনেলা টাইফি, এগুলো সবকিছু হচ্ছে আমাদের এই যে তারপরে যে ভিব্রিও কলেরা, সবকিছুই হচ্ছে আমাদের এই সবগুলাই, যেমন স্যালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরা এবং রোটা ভাইরাস, এই সবগুলাই কিন্তু আমাদের ডায়রিয়ার কারণ। সো অপশন যেটাই থাকবে, অপশন যদি দুইটাও থাকে, তাহলে আপনারা এটা কারেক্ট আনসার দিবেন। কেমন? সো এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের বোথ এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি। সো কারেক্ট আনসার বি হবে, কারেক্ট আনসার হবে বি। এই প্রশ্নে উজ্জ্বল বিশ্বাস, ববিতা, কাউকে কিন্তু দেখছি না কারেক্ট আনসার দেওয়ার জন্য। সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, সবাই শেয়ার করবেন পরে যারা যুক্ত হয়েছে। আর আজকে ক্লাসে কারা কারা প্রথম সবাই একটু জানিয়ে দিবেন। দা আপার রেসপিরেটরি ডিজিজ, আর গতকালকে আমরা পড়াইছিলাম যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনগুলো, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনগুলো। ওকে, সো রেসপিরেটরি ট্র্যাক্ট গুলোতে মূলত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। যেমন মাউথ বা নোজ, তারপর ল্যারিংস, ফ্যারিংস, এগুলো সবকিছু হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হচ্ছে আমাদের ট্রাকিয়া, ওকে, তারপর হচ্ছে লাঞ্চের যে অ্যালভিওলাস, এগুলো হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ। ব্রঙ্কাস, ওকে, এগুলো। সো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে গতকাল পড়েছে যে এই যে ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, এগুলো দুইটাই হচ্ছে কিন্তু আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের। সো এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, আপনাকে জাস্ট একটু বুঝে পড়লেই আপনি বুঝতে পারবেন যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট যদি ফ্যারিংস, ল্যারিংস হয়, তাহলে এটার সাথে যে ইনফেকশন গুলো হবে, যেমন ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস। ওকে, আচ্ছা, এগুলো সবকিছু। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, 4 এর সি অ্যান্সার করেছে খুশি, মাধবী, সাবরিনা, ডায়না, তারপর হচ্ছে আমাদের উজ্জ্বল বিশ্বাস। কারেক্ট অ্যান্সার অ্যাবভ, অল, অল দ্য অ্যাবভ। ওকে, আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট অ্যান্সার করার জন্য। যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি সবাই শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে এই প্রশ্নে। আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু আমাদের যেটা কমন কোল্ড কিন্তু মোটামুটি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ওকে, কমন কোল্ড যেটা আছে, তারপর সাইনোসাইটিস, সো এগুলো সবকিছু হচ্ছে আমাদের সাইনাস, এটা কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট। ওকে, সো কমন কোল্ড, ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, তারপর হচ্ছে আমাদের সাইনোসাইটিস, এগুলো সবকিছু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এগুলো সবকিছু হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন। বুঝতে পারছেন? এছাড়া বাকি যা থাকবে যেমন নিউমোনিয়া, তারপর সিওপিডি, এগুলো সবকিছু হচ্ছে আমাদের ব্রঙ্কাইটিস। ওকে, এগুলো সবকিছু আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন। ক্লিয়ার? বা ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ। সো আশা করি এখান থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। সো সবাই শেয়ার করে দিবেন যারা যারা পরে যুক্ত হয়েছেন। ফলোইং আর দ্য
ভাইটাল সাইন কোনগুলো সবাই জানে। ভাইটাল সাইন দিয়ে একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইটাল সাইন কয়টি, অথবা এগুলোর যে নর্মাল যে ভ্যালু আছে আমাদের। ওকে, following are the vital sign: pulse, blood pressure, respiration. ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট আনসার করেছেন আচ্ছা, কি আছে আমাদের? পালস রেট, হ্যাঁ সবগুলোই ডি। পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন। ওকে, আচ্ছা, এটা আমাদের নর্মাল, যেমন আমাদের 98.6 হচ্ছে আমাদের টেম্পারেচার। ওকে, সো টেম্পারেচার, পালস, প্রেশার, রেসপিরেশন। এবং আরেকটা আছে আমাদের হচ্ছে ফিফথ ভাইটাল সাইন কোনটি? সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের 5 নাম্বার ভাইটাল সাইন কোনটি? সবাই একটু জানিয়ে দেবেন। সো হার্ট রেট হচ্ছে আমাদের 60 থেকে 120 পার মিনিট, যেটাকে আমরা 72 হিসেবে অ্যাভারেজ জানি। ওকে, তারপর রেসপিরেটরি রেট হচ্ছে 12 থেকে 18 ব্রেথ পার মিনিট। ওকে, তারপর আমাদের এখানে কিন্তু অক্সিজেন স্যাচুরেশন যেটা, এটা কিন্তু নর্মাল ভ্যালুটা আসে। সো এটা হচ্ছে যে আমাদের 95 থেকে 100, যেটাকে আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ওকে, পেইন, হ্যাঁ পেইন হচ্ছে আমাদের ফিফথ ভাইটাল সাইন হচ্ছে পেইন। আমাদের মার্জিয়া কিন্তু শেয়ার করেছে। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটা শেয়ার করে দিবেন। মার্জিয়ার মতো সবাই ক্লাসটা যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার, অথবা আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে, যে আপনাদের যে সকল ফ্রেন্ডসরা পোস্ট বেসিক পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে দিতে পারেন ক্লাসে। আর ব্লাড প্রেশার হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে। কমন স্টারিলাইজেশন মেথড ইউজড ইন আওয়ার হসপিটাল। আমাদের হসপিটালে কোন কোন ধরনের স্টারিলাইজেশন বা জীবাণুমুক্তকরণের যে টেকনিকগুলো আছে এটা ইউজ করে থাকি? অটোক্লেভিং, অল অফ দেম, বয়লিং, কেমিক্যাল। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ছয়ের কারেক্ট অ্যান্সার কি হবে? ছয়ের কারেক্ট অ্যান্সারটা দিন সবাই। একটু দ্রুত শেষ করবো আমরা। ছয়ের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, এটা কারেক্ট আছে আমাদের সবগুলাই, কিন্তু এই যে অটোক্লেভিং, তারপর হচ্ছে বয়েলিং, কেমিক্যাল, ঠিক আছে, সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের স্টেরিলাইজেশনের মেথড। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের অল অফ দেম, অল অফ দেম। ওকে, সো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, আচ্ছা, তারপর এছাড়াও কিন্তু আমাদের আরো এই যে বয়েলিং, কেমিক্যাল, ওকে, তারপরে যেমন আমাদের হচ্ছে ময়েস্ট হিট বা ড্রাই হিটে, এটা এগুলো যদি পরীক্ষা আসে এটাও কিন্তু, তারপর বা রেডিয়েশন, এখানে যদি কেমিক্যাল, বয়েলিং বা রেডিয়েশন অপশন থাকতো এটাও কিন্তু কারেক্ট আনসার। এটা কিন্তু আমাদের কমন স্টেরিলাইজেশন মেথড, ঠিক আছে। তারপর ফিল্টারেশন, এগুলো সবকিছু হচ্ছে আমাদের স্টেরিলাইজেশন মেথড। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, বেড বাথ আর গিভেন ইন কেস, বেড বাথ আমরা কখন দিয়ে থাকি? বেড বাথ আমরা কখন দিয়ে থাকি? ওকে, সো বেড বাথ হচ্ছে আমরা যেটা হচ্ছে যে প্যাশেন্ট যখন বেডেই থাকে বা প্যাশেন্ট যখন অকুপাইড থাকে তখন হচ্ছে আমরা যে বেড যে
বেড বাথটা দেই। তো এটা হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে আমাদের বেড রিডেন প্যাশেন্ট যেটাকে আমরা বলি, বা যে রোগীটা হচ্ছে আনকনশাস বা ডিজেবল প্যাশেন্ট বা যে বেড রিডেন প্যাশেন্ট বা মেজর কোনো সার্জারি, কমাটোস প্যাশেন্ট। সো এখানে হয়তো সব অপশন থাকবে না, বাট পরীক্ষায় যদি এই অপশনগুলো থাকে তাহলে কিন্তু কারেক্ট আনসার দিতে হবে, কেমন? ওকে, তারপর মেন্টালি ইল প্যাশেন্ট, এদেরকে কিন্তু আমরা বেড বাথ দিয়ে থাকি। তারপর প্যাশেন্ট যদি অ্যাম্পুটেশন সার্জারি হয়, কোনো অ্যাম্পুটেশন হয় কোনো প্যাশেন্টের, তখনও কিন্তু আমরা বেড বাথ দিয়ে থাকি। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন, আপনারা যারাই আছেন সবাই কমেন্ট করবেন। জামবিতুল ফেরদৌসি, উজ্জ্বল বিশ্বাস, তৃপ্তি শেখ কমেন্ট করেছে, আমাদের মরিয়ম কমেন্ট করেছে, আশা কমেন্ট করেছে, নাসরিন কমেন্ট করেছে, ফারজানা ইসমতারা, খুশি হালদার কমেন্ট করেছে, আমাদের সুরাই ইয়াসমিন, রেখা কমেন্ট করেছে, লিজা কমেন্ট করেছে, রাফসান কবির, তারপর তানজিলা, মিনুস মম, এসএসএন, তারপর হচ্ছে কি জেসমিন আক্তার, আরজিনা, তানভীর, সবাইকে, মাধবী রানী, রহিমা, হোসনে আরা, সব অসংখ্য ধন্যবাদ। সো কারেক্ট আনসার হচ্ছে কিন্তু আমাদের সাথের যে কারেক্ট আনসার এটা হচ্ছে মূলত বোথ সি এবং ডি, সি এবং ডি লাস্টের দুইটা, দ্যাট মিনস হচ্ছে বোথ সি এন্ড ডি। কারেক্ট আনসার হচ্ছে এ। সো এটা কারেক্ট আনসার হচ্ছে কিন্তু এ, কারেক্ট আনসার হচ্ছে এ, কেমন? ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, আচ্ছা। সো আগের যে প্রশ্নটা আমরা পড়াইছি যে এখানে আর একটু করি, সেটা হচ্ছে বেড বাথের জায়গায় যদি আমাদের হিপ বাথ বা যদি আমরা বলি সিটস বাথ, তাই না, যেটা সেটিং হয়ে, তো এটা হচ্ছে আমাদের রিসেন্টলি এটা কিছু ইন্ডিকেশন আছে, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে এখানে যদি আসে যে সিস বাথ আর গিভেন ইন কেস, অথবা হিপ বাথ ইজ গিভেন ইন কেস। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি কি, যেমন হচ্ছে রিসেন্টলি যদি ডেলিভারি হয় সেসব মায়েদেরকে দেওয়া হয়ে থাকে হিপ বাথ। ওকে, তারপর হেমোরয়েডস বা পাইলস যেটাকে বলি, তারপর হচ্ছে আমাদের পেরিনিয়াল অ্যাবসেস যদি থাকে, ওকে, তারপর অ্যানাল ফিস্টুলা, এগুলো যদি হয়, তারপর ওকে, সো এগুলো হলে আমরা হচ্ছে হিপ বাথ বা হচ্ছে সিটস বাথটা দিয়ে থাকি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো 8 পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার হচ্ছে ইউরিনারি ড্রেনেজ, অল অফ দ্য ইন্ট্রাভেনাস ফ্লুইড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইন্টারভেনাস ফ্লুইড উন ড্রেসিং। এইটার কারেক্ট আনসার কি হবে, সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ, এটার কারেক্ট আনসার কি হবে? হালিমা রহমান, আসমা কমেন্ট করেছে ডি, উন ড্রেসিং, পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, কোয়েশ্চেন নাম্বার 8, ইউরিনারি ড্রেনেজ, ইন্টারভেনাস ফ্লুইড, উন ড্রেসিং, পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার আর পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার আর সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। পোস্ট অপারেটিভ নার্সিং, এটা কিন্তু হচ্ছে আমাদের সবগুলাই, যে ইউরিনারি ড্রেনেজ। ওকে, তারপর এখানে কিন্তু আমাদের এয়ারওয়ের একটা বিষয় থাকে, এয়ারওয়ে বা ব্রেথিং সার্কুলেশন, এগুলো উন ড্রেনেজ, পেইন ম্যানেজমেন্ট, যদি এখানে অপশন যদি পরীক্ষায় অন্যটাও থাকে, যেমন হচ্ছে পেইন ম্যানেজমেন্ট, তারপর রেসপিরেটরি এক্সারসাইজ, ওকে, মোবিলিটি অ্যান্ড ক্লট প্রিভেনশন, তারপর এগুলো সবকিছু ফ্লুইড, এটা তো সবই আছে, যেমন এই যে ইন্টারনাস ফ্লুইড, উন ড্রেসিং, তারপর ইউরিনারি ড্রেনেজ। ওকে, এগুলো কিন্তু এবং কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি কি। ওকে, সো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কেমন, যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি কি, কেমন, যেমন সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে, উন্ড হতে পারে। ওকে, তারপর হচ্ছে আমাদের থ্রোম্বোসিস হতে পারে, এগুলো কিন্তু হতে পারে, তার ব্লিডিং হতে পারে, এখানে এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, সো পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার হচ্ছে আমাদের অল অফ দেম, সবগুলোই হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটা আছে, ফলোইং আর দ্য হরমোন সিক্রেটেড ফ্রম ওভারি। ওভারি একটা মিক্স গ্ল্যান্ড, গতকালকে আমরা পড়াইছিলাম যে মিক্স গ্ল্যান্ড। ওকে, যেমন প্যানক্রিয়াস একটা মিক্স গ্ল্যান্ড। ওকে,
সো যেমন প্যানক্রিয়াস, ওভারিয়ান, টেস্টিস, এই তিনটা হচ্ছে মিক্স গ্ল্যান্ড। এই মিক্স গ্ল্যান্ডের মধ্যে ওভারিস পরীক্ষায় কিন্তু আসতে পারে যে নিচের কোনটি মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড কোনটা, যেটা হচ্ছে আমাদের এক্সক্রিয়েটরি বা অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা, যে দুইটারই যদি হচ্ছে যে আমাদের এন্ডোক্রাইন বা এক্সোক্রাইন দুইটাই ফাংশন থাকে, কেমন, সেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। সো এটা হচ্ছে আমাদের যে ওভারি, দেখেন ওভারি দিয়ে কি কি হচ্ছে হরমোন সিক্রেট হয়, ইনসুলিন, estrogen and progesterone, both B and T. হ্যাঁ, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্ট্রন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্ট্রন, ঠিক আছে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্ট্রন। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। নার্সেস রেসপন্সিবিলিটিস বিফোর অপারেশন, যে আমাদের প্রি অপারেটিভ যে কেয়ারটা আছে, সো নার্সেস কি কি দায়িত্ব পালন করে থাকে। ইনফর্ম অ্যান্ড কনসেন্ট, ইনফর্ম অ্যান্ড কনসেন্ট, ওকে, তাকে ইনফর্ম করা এবং কনসেন্ট নেওয়া, তার লিখিত রিটেন কনসেন্ট নেওয়া, ক্রিয়েট সেফ এনভায়রনমেন্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, অল অফ দেম নার্সেস রেসপন্সিবিলিটি বিফোর অপারেশন। ওকে, সো সবাই কারেক্ট অ্যান্সার দিন। নার্সেস রেসপন্সিবিলিটিস বিফোর অপারেশন। ওকে, অথবা এটা যদি প্রি অপারেটিভ, কেমন, ওকে। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সবগুলোই। তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, ক্রিয়েট সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, ইনফর্ম অ্যান্ড কনসেন্ট, সবকিছুই, কেমন, ওকে। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে। 11 নম্বর, ফলোইং ডায়েটারি প্যাটার্ন হেল্পস টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। কোন ধরনের খাবার খেলে প্রিভেনশন করা যাবে ডিহাইড্রেশন? প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ, আর কিওর মানে হচ্ছে প্রতিকার। প্রিভেন্ট হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধ কখন করি, যেমন আমাদের যে ভ্যাকসিনেশন, এটা হচ্ছে একটা প্রিভেনশন। ওকে, ভ্যাকসিনেশন এটা হচ্ছে একটা প্রিভেনশন। আর কোনো একটা রোগ ডিজিজ হওয়ার পরে যদি আমরা অ্যান্টিবায়োটিক খাই, এটা হচ্ছে কিওর, এটা হচ্ছে আমাদের যে কিওরের একটা প্রসিডিউর। ওকে, সো প্রিভেনশন অ্যান্ড কিওর। আচ্ছা, ফলোইং ডায়েটারি প্যাটার্ন হেল্প টু, কি আছে আমাদের, চিরা, ওয়াটার, অল অফ দেম, ডাব ওয়াটার অ্যান্ড ওআরএস। 11 নম্বরের কারেক্ট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 11, 11 বি অ্যান্সার করেছে অল অফ দেম। হ্যাঁ, এগুলো সবকিছু আমাদের ডিহাইড্রেশন প্রিভেনশন করে, ডিহাইড্রেশন প্রিভেনশন করে। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, হুইচ অর্গানিজম আর রেসপন্সিবল ফর ইউটিআই? গতকালকে পড়াইছিলাম ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই, অল অফ দিস। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ইউটিআই, ইকোলাই, সরি, ইকোলাই হচ্ছে আমাদের ইউটিআই এর কজ। সো কারেক্ট অ্যান্সার যারা যারা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 12 নাম্বার, আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এটার কারণে হচ্ছে আমাদের হয়ে থাকে, যেমন
ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই সবগুলোর কারণে কিন্তু আমাদের ইউটিআইটা হয়ে থাকে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে 13 নাম্বার। ইন কেস অফ পয়জনিং অ্যাট্রোপিন ইজ ইউজ টু, in case of poisoning atropine is used to increase pulse rate, sensory nerve improve, increase heart rate, all of this। 13 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। In case of poisoning atropine is used to, আচ্ছা এখন এখানে কিন্তু আরেকটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে যে পয়জনিং এর অ্যান্টিডট, পয়জনিং এর অ্যান্টিডটস হচ্ছে অ্যাট্রোপিন। ওকে, পয়জনিং এর অ্যান্টিডটস হচ্ছে অ্যাট্রোপিন। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে পয়জনিং এর অ্যান্টিডট কোনটি, নিচের সেটা হচ্ছে অ্যাট্রোপিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সবগুলো, যে আমাদের ইনক্রিজ পালস রেট, অ্যাট্রোপিন কি করে আমাদের পালস রেটটা হচ্ছে বাড়াই দেয়, সেন্সরি নার্ভ ইমপ্রুভ করে, ইনক্রিজ হার্ট রেট। কেমন? ওকে, আর এটাকে কি বলা হয়? অ্যাট্রোপিন হচ্ছে আমাদের অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ। ঠিক আছে, অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। এবং অ্যাট্রোপিনটা কখন আমরা দেই? যখন হচ্ছে যে হার্টের যখন ব্র্যাডিকার্ডিয়া হয়ে থাকে, ব্র্যাডিকার্ডিয়া যখন হয়ে থাকে তখন হচ্ছে আমরা এটা দিয়ে থাকি। কেমন? আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। দ্য সিমটম অফ হার্ট ফেইলিওর, দ্য সিমটমস অফ হার্ট ফেইলিওর আর এডিমা, অল অফ দেম, টেজনিয়া, পুয়ার এক্সারসাইজ। সবাই জানিয়ে দেবেন দ্য সিমটম অফ হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার হলে তার সিমটম কি হবে? এডিমা, ডিজনিয়া অ্যান্ড পুয়ার এক্সারসাইজ টলারেন্স। ডিজনিয়া মানে কি? এটা এক ধরনের শ্বাসকষ্ট, তাই না? আচ্ছা, সো এটা কারেক্ট অ্যান্সার কি হবে? 14 নম্বরের কারেক্ট অ্যান্সার। ওকে, এটাও কিন্তু হচ্ছে আমাদের সবগুলাই যে সিমটম অফ হার্ট ফেলিওর, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, সবগুলোই। কেমন? বি। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সিমটম অফ হার্ট ফেলিওর, ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। আর হার্ট ফেলিওর মানে কি? সে যখন পর্যাপ্ত ব্লাড যখন সে পাম্প করতে পারবে না। মনে করেন যে রাইট অ্যাট্রিয়াম থেকে আমরা রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি মাধ্যমে আমরা হচ্ছে যেটা পাঠাই, এটা যদি পর্যাপ্ত পরিমাণ যদি পাম্প না করতে পারে, তখন কি হয়? অতিরিক্ত যে ব্লাডটা থাকে সেটা হচ্ছে আমাদের যে লোয়ার এক্সট্রিমিটিতে পায়ে গিয়ে জমা হয়, অথবা আমাদের পেটে জমা হয়। ওকে, পেরিটোনিয়াম লেয়ার গুলোতে। সো এটাকে হচ্ছে এই কারণে ইডিমা হয়। সো আপনার কোয়েশ্চেন হতে পারে যে হার্ট ফেলিয়ার হলে কেন ইডিমা হবে? বুঝতে পারছেন? সো হার্ট ফেলিয়ার হলে কেন ইডিমা হবে, এটা কারণ হচ্ছে এইটা, যে পর্যাপ্ত পরিমাণ ব্লাড হচ্ছে হার্ট যখন পাম্প করতে না পারবে, সো আমাদের যে সুপিরিয়র ভেনা কাভা আছে এবং ইনফেরিয়র যে ভেনা কাভা আছে, সেটার মাধ্যমে হচ্ছে অতিরিক্ত যে ব্লাডটা আমরা পাম্প করতে না পারে সেটা হচ্ছে সেটা ব্যাক করে। সো সেটা যখন ব্যাক ফ্লো হয় তখন কি হয়? এই আবার হচ্ছে যে ডিসনিয়া বা শর্টনেস অফ ব্রেথ কেন হবে হার্ট ফেলিয়ার হলে? এটার কারণ হচ্ছে রক্তে যখন অক্সিজেনের পরিমাণ
কমে যাবে। দ্যাট মিনস হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ ব্লাড পাম্প না করতে পারে, আর ব্লাড পাম্পের মাধ্যমে তো হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত শরীরে আসে। সো পর্যাপ্ত পাম্প যদি না করতে পারে, শরীরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে। দ্যাট মিনস সেখানে শ্বাসকষ্ট হবে। তারপর হচ্ছে যে পুয়ার এক্সারসাইজ টলারেন্স। এটা হচ্ছে পুয়ার এক্সারসাইজ টলারেন্স মানে হচ্ছে সে এক্সারসাইজ পর্যাপ্ত করতে পারবে না। এটা হতে পারে যে এক্সারসাইজ ইনটলারেন্স। দ্যাট মিনস সে এক্সারসাইজ করলেই সে হাঁপাই যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত হার্ট ফেইলিয়ারের সিমটম। ওকে, সো আপনারা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তৃপ্তি শেখ বলছে এখানে অল অফ দেম না থাকলে কি হবে? সেক্ষেত্রে অপশন একটা থাকবে, বাকিগুলো অন্য অপশন থাকবে। এই অপশনগুলো থাকবে ওকে, যে সিমটম অফ হার্ট ফেলিয়ার। ঠিক আছে? আচ্ছা, সো সেক্ষেত্রে আবার অন্য কোশ্চেন থাকবে। সিমটম অফ হার্ট ফেলিয়ার এমন প্রশ্ন যদি হয় তাহলে কিন্তু অপশন মোটামুটি এগুলোই থাকবে। যেমন হচ্ছে আমাদের শর্টেজ অফ ব্রেথ, তারপরে হচ্ছে ওয়েট গেইন হতে পারে। ওকে, এটাও একটা কারণ। ফ্যাটিক, সুইলিং লেগ, অ্যাঙ্কেল, এটা হচ্ছে ইডিমা। ওকে, ইডিমা হতে পারে। সো এগুলো হচ্ছে মূলত কারণ। তারপর হচ্ছে আমাদের যে পারসিস্টেন্ট কফ, কাশি হতে পারে, এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে র্যাপিড বা ইরেগুলার যদি হার্টবিট হয়, এটাও কিন্তু একটা লক্ষণ। কেমন? এগুলো সবকিছু ওকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। ক্লাসগুলো আমাদের কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমরা ট্রাই করি যে প্রত্যেকটা প্রশ্ন একটু ইনফরমেটিভ এবং ব্যাখ্যা সহকারে আপনাদেরকে পড়াইলে, যাতে করে আপনারা যেখান থেকেই প্রশ্ন আসুক এই টপিকের উপরে আপনি অ্যান্সার করতে পারেন। দ্য সাইন অফ প্রাইমারি ডায়াবেটিস মেলাইটাস, দ্য সাইন অফ প্রাইমারি ডায়াবেটিস মেলাইটাস, ওয়েট লস, ওয়েট গেইন, পলিডিপসিয়া। কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। আর আপনারা সবাই জানেন যে আমাদের পোস্ট বেসিকের যেটা ফুল কোর্স, পরীক্ষা পর্যন্ত আমাদের যে কোর্সটি আছে, সেই কোর্সের ক্লাস কিন্তু রানিং আছে। আপনারা যারা চাচ্ছেন যে ভালো করে একটা প্রস্তুতি নেওয়ার জন্য, যেখানে ক্লাস, এক্সাম বা একটা গাইডলাইন, যেহেতু সবাই সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন, সেখানে একটা গাইডলাইনের প্রয়োজন আছে। কারণ যেমন হচ্ছে মনে করেন টপিক ধরে ধরে পড়ানো, সেই টপিকের উপরে এক্সাম নেওয়া। এভাবে যদি কেউ গুছানো প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। গত বছর কিন্তু প্রায় 112 জনের বেশি আমাদের এখান থেকে চান্স পেয়েছিল সরকারি নার্সিং কলেজে পোস্ট বেসিকে। সো আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন যোগাযোগ করুন দ্রুত। আর এই প্রশ্নের অ্যান্সারটা দিন সবাই। দ্য সাইন অফ প্রাইমারি ডায়াবেটিস মেলাইটাস আর ওয়েট লস, ওয়েট গেইন, polydipsia and both A and C. Okay. ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ডায়াবেটিস ইনসিপিডাস আপনারা সবাই জানেন যে, আচ্ছা, দ্য সাইন অফ প্রাইমারি ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ওয়েট লস, ওয়েট গেইন, পলিডিপসিয়াস। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আমাদের 15-র কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, এ এবং সি। ওয়েট লস হবে এবং পলিডিপসিয়া হবে। যেমন পলিফেজিয়া, পলিডিপসিয়া, এগুলো সবকিছু হচ্ছে আমাদের, এবং পলিইউরিয়া, এটা সবই হচ্ছে কিন্তু ডায়াবেটিস মেলাইটাসের সাইন। ঠিক আছে? আচ্ছা, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ডায়াবেটিস মেলাইটাসের হচ্ছে মূলত আমাদের যে তিনটা একেবারেই কমন যে তিনটা সাইন থাকে, একটা হচ্ছে কি আমাদের পলিডিপসিয়া, পলিফেজিয়া অ্যান্ড পলিইউরিয়া। পলিডিপসিয়া মানে কি বেশি তৃষ্ণা লাগবে, পলিফেজিয়া মানে বেশি ক্ষুধা লাগবে, এবং পলিইউরিয়া তার হচ্ছে ঘন ঘন ইউরিন পাস করার যে টেন্ডেন্সি, এটা থাকবে। ওকে, আর এছাড়া হচ্ছে আমাদের ওয়েট লস। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর ডায়াবেটিস মেলাইটাসের কিন্তু টাইপ হচ্ছে দুইটা আমাদের, একটা হচ্ছে টাইপ 1 অ্যান্ড টাইপ 2। যেটা টাইপ
ওয়ান, এটা হচ্ছে মূলত জেনেটিক্যালি, হ্যাঁ, এটা হচ্ছে মূলত যে জেনেটিক্যালি হয়ে থাকে। ওকে, আচ্ছা। আর টাইপ টু যেটা, এটা হচ্ছে মূলত অতিরিক্ত ওজন, এসব কারণে মূলত, তারপর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এগুলোর কারণে হয়ে থাকে। টাইপ ওয়ান এবং টাইপ টু পরীক্ষা আসতে পারে যে নিচের কোন ডায়াবেটিসটি হচ্ছে যে তা জেনেটিক। তো এটা হচ্ছে টাইপ ওয়ান, কেমন? ওকে, আর এটাতে কি হয় দেখেন, এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। কে কে জানেন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মানে হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে তারা জন্মগতভাবেই বা তারা হচ্ছে যে জেনেটিক্যালি যে তারা ডায়াবেটিক হয়, তার এই কারণে হচ্ছে যে তাদের যে প্যানক্রিয়াস আছে, এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কোনো ইনসুলিন প্রোডাকশন হয় না। দ্যাট মিনস সেটা ডিস্ট্রয়েড হয়ে যায়। ওকে, সো প্যানক্রিয়াসের যে ইনসুলিন প্রোডাকশন যে সেলটা আছে, যেটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা বিটা সেলের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক যে কোষ আছে, সেই কোষটা হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, কেমন? এই কারণে হচ্ছে সে যেহেতু তার শরীরে কোনো ধরনের ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, তার বাইরে থেকে ইনসুলিন আর্টিফিশিয়ালি দিতে হয়, ঠিক আছে? সো এটাকে বলি আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট। আর যারা হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা অতিরিক্ত বা ওয়েটের কারণে যাদের ডায়াবেটিস হয়, এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। এটা হচ্ছে ইনসুলিন নন ডিপেন্ডেন্ট। ওকে, এটাতে কোনো হচ্ছে মূলত ইনসুলিন ডিপেন্ডেন্ট না। তারা হচ্ছে যে পার্শিয়াল, দেখা যায় যে ইনসুলিন যে প্যানক্রিয়াস থেকে 50% ইনসুলিন রিলিজ হচ্ছে, বাকিটা হচ্ছে না। ওকে, সো তখন হচ্ছে তারা কিন্তু যে ওরাল মেডিকেশন দিলেও এটা ম্যানেজমেন্ট হয়। সো এটা হচ্ছে পরীক্ষা যদি আসে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট কোনটা, টাইপ ওয়ান যেটা হচ্ছে জেনেটিক, আর টাইপ টু হচ্ছে ইনসুলিন নন ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের যে জেস্টেশনাল ডায়াবেটিস, আরেকটা আছে জেস্টেশনাল ডায়াবেটিস। ওকে, এটা হচ্ছে মূলত ডিউরিং প্রেগন্যান্সির সময় যে ডায়াবেটিসটা দেখা যায়, এটা হচ্ছে মূলত ইনসুলিন যে জেস্টেশনাল ডায়াবেটিস। ওকে, এবং ভবিষ্যতে কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? ওকে, সো যে সকল মায়েদের হচ্ছে প্রেগন্যান্সি টাইমে যাদের ডায়াবেটিস হঠাৎ করে দেখা যায়, তাদের কিন্তু ভবিষ্যতে হওয়ার একটা চান্স থাকে, রিস্ক। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, ইন্ডিকেশনস অফ ট্রাকিওস্টোমি আর। ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টোমি আর, এটা কারেক্ট আনসার দিন সবাই, দ্রুত অ্যান্সার করতে থাকুন না। Indication of tracheostomy, dyspnea, all of them, growth in trachea, cancer in trachea, এটা কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। 16 বি অ্যান্সার করেছেন। ক্লাসগুলো কেমন লাগে আমাদের সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর পরে যারা যুক্ত হয়েছেন, কারা কারা ক্লাসটি শেয়ার করেন নাই সেটা একটু জানান। আর যারা শেয়ার করেননি, ক্লাসটা শেয়ার করে একটু জানিয়ে দিবেন, হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিবেন যে শেয়ার ডান। পরে যারা ক্লাসটা শেয়ার করেছেন, শেয়ার করে দিয়ে অবশ্যই জানিয়ে দিবেন যে শেয়ার ডান। ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টোমি, ওকে, সো অল অফ দেম, যে গ্রোথ ইন ট্রাকিয়া, ট্রাকিয়াতে যদি কোনো গ্রোথ হয়, ওকে, ক্যান্সার বা যদি কোনো কার্সিনোমা ইন ট্রাকিয়া, এটা হয় ডিজনিয়া, বা যেটা আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন, এটা যদি থাকে, যে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন যদি থাকে, সেক্ষেত্রে হয়ে থাকে, কেমন? ওকে, আচ্ছা, এরপর এছাড়া যদি হয় যে ক্রনিক ক্রনিক অ্যাসপাইরেশন যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা, ওকে, সো কারেক্ট আনসার যারা যারা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি কন্টেইনস, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কি কি থাকে? স্প্লিন, স্প্লিন, বোথ এএনসি, লিভার, হার্ট, কি কি থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে? শেয়ার ক্লার, অনেক কিছু শিখতে পারছি। খুশি হালদার বলছে ক্লাস
ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি। প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবে সবাই। আর আমাদের স্পেশাল যে পেইড ব্যাচ আছে সেখানে আরো ভালো সাপোর্ট পাবেন আপনারা একদম পরীক্ষা পর্যন্ত। সো কেউ যদি চান যে আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনারা যুক্ত। এছাড়া কিন্তু আমাদের পোস্ট বেসিকের যে গাইডটা আছে, পোস্ট বেসিক অ্যাডমিশন গাইড, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। মাত্র 350 টাকা আমাদের গাইডটার দাম। সো সবাই যোগাযোগ করবেন। আপনারা যারা সেই গাইডটাও যারা সংগ্রহ করতে চান, আপনারা চাইলে কিন্তু সেই গাইডটা সংগ্রহ করেও বাসায় স্টাডি করতে পারেন। ওকে, আর যারা পারবেন যে ক্লাস করার সময় আছে বা এক্সামের সময়, তারাই করতে পারে। আর এই যে গাইডটা আছে পোস্ট বেসিকের, এই গাইডটাও চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন, গার্ডিয়ানের যে পোস্ট বেসিকের যে গাইডটা আছে, ঠিক আছে? ওকে, মাত্র 350 টাকা প্রাইস। ওকে, সো চলে যাচ্ছি 17 বি। অ্যান্সার করেছেন বোথ এ অ্যান্ড সি, স্প্লিন অ্যান্ড লিভার। স্প্লিন, আচ্ছা, হার্টের অবস্থান কোথায় আমাদের? হার্টের অবস্থান কোথায় আমাদের? থোরাসিক ক্যাভিটিতে, তাই না? থোরাসিক ক্যাভিটি আর হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটিতে কি কি থাকে পরীক্ষা যদি আসে? দ্য থোরাসিক ক্যাভিটি কন্টেইনস দ্য থোরাসিক ক্যাভিটি অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি। ওকে, সো থোরাস, এটা হচ্ছে থোরাক্স। থোরাক্স হচ্ছে চেস্টের ভিতরে যেগুলো থাকে, এটা হচ্ছে মূলত থোরাসিক ক্যাভিটি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই যে থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে হচ্ছে আমাদের লাংস থাকে, আমাদের হার্ট থাকে। আর হার্টের অবস্থান হচ্ছে মিডল মিডিয়াস্টিনাম। হার্টের অবস্থান কোথায়? মিডল মিডিয়াস্টিনাম, ঠিক আছে? ওকে, সো এখান থেকে যদি পরীক্ষা আসে, এটা কিন্তু অবশ্যই পারতে হবে। যেমন হার্ট থেকে লাঞ্চ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রতি বছরই আসে, প্রতি বছরই আসে। আর হচ্ছে এই যে পালস দেখেন, এপিক্যাল পালস, অ্যাপিক্যাল পালস নামে একটা পালস আছে, যেটা হচ্ছে মূলত অ্যাকুরেট পালস জানার জন্য। অ্যাপিক্যাল পালস যেটা হচ্ছে আমরা ফিফথ ইন্টারনোকোস্টাল স্পেসে দেখে থাকি, যে দ্য বেজ অফ দ্য হার্টে, একেবারে হার্টের বেজ অফ দ্য হার্টে আমরা হচ্ছে একটা পালস দেখে থাকি, যেটার নাম হচ্ছে অ্যাপিক্যাল পালস। যদি পরীক্ষায় আসে অ্যাপিক্যাল পালস, তাহলে বুঝতে হবে এটা হার্টে আমরা চেক করে থাকি, ঠিক আছে? ওকে, ফিফথ ইন্টারনোকোস্টাল স্পেসে। ওকে, এই যে মিড ক্লাভিকুলার যে লাইন আছে আমাদের, এই যে ক্লাভিকল, দুইটা যে ক্লাভিকল আছে, এটা হচ্ছে মিড ক্লাভিকুলার, যে লেফট সাইডের মিড ক্লাভিকুলার লাইনের ফিফথ স্টার্নোকোস্টাল স্পেসে হচ্ছে আমরা যে অ্যাপিক্যাল পালসটা চেক করে থাকি, ঠিক আছে? ওকে, সো এবং দেখেন এই যে পরীক্ষা আসতে পারে যে থোরাসিক ভার্টিব্রা কতটি। থোরাসিক, এই যে থোরাসিক ক্যাভিটি বরাবর আমাদের যে স্পাইন আছে, সেখানে যে ভার্টিব্রা গুলো থাকে, ওকে, যেমন এইটা হচ্ছে আমাদের নেক যেটা আছে বা ঘাড়, এই ঘাড়ে যেগুলো থাকে সেটা করলে হয় আমরা সার্ভাইকাল ভার্টিব্রা। পরে যেটা থাকে এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। ওকে, আর C7, এটা হচ্ছে সার্ভাইকাল যে ভার্টিব্রাটা আছে, এটা হচ্ছে মূলত আমাদের 7টা C7। আর হচ্ছে থোরাসিক ক্যাভিটি বরাবর যেগুলো থাকে আমাদের থোরাক্স বরাবর বা আমাদের বুক বরাবর পিছনে যে আমাদের যে মেরুদণ্ডের যে হাড্ডিগুলো থাকে, এটা হচ্ছে মূলত আমাদের কয়টা? 12। ওকে, C7 আর T12, থোরাসিক ক্যাভিটি যে থোরাসিক ভার্টিব্রা হচ্ছে আমাদের 12টা, লাম্বার হচ্ছে 5টা, লাম্বার 5টা। আর ওকে, সো সার্ভাইকাল হচ্ছে কয়টা? C7, 7টা হচ্ছে সার্ভাইকাল, আর 12টা হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। ক্লিয়ার? সো 12 পেয়ার আমাদের বলছে তানজিলা। ওকে, সো আর এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কিন্তু বাকি সব কিছু থাকে, এই যে লিভার বলেন, স্প্লিন বলেন, কিডনি বলেন, ওকে, তারপরে ইন্টেস্টাইন বলেন, প্যানক্রিয়াস বলেন, তারপরে সবকিছুই কিন্তু, তারপর ডিউডেনাম বলেন, এইগুলো সবকিছু কিন্তু হচ্ছে আমাদের এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন কিনা সবাই জানান, আপনারা ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন। স্যার, এক্সাম ডেট হচ্ছে আপনাদের পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরের দিকে হবে। ওকে, সো সবাই ভালো করে স্টাডি করতে হবে, কারণ সরকারি নার্সিং কলেজ চান্স পেতে হলে আপনারা যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু একটা দীর্ঘ একটা ছুটি পান। ওকে, 2 বছরের একটা স্টাডি লিভ। সো ভালো করে পড়লে কিন্তু চান্স হয়ে যাবে, ভালো করে পড়লে কিন্তু, এবং আমরা যেভাবে পড়াবো এভাবে কিন্তু ইনশাল্লাহ পরীক্ষা চলে আসবে। ওকে, সো এভাবে কিন্তু পড়তে হবে, আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে কিন্তু পড়তে হবে।
আচ্ছা, আর একটা জিনিস এখানে যেহেতু ক্যাভিটি নিয়ে পরীক্ষা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের পেলভিক ক্যাভিটি যেটা আছে, পেলভিক ক্যাভিটির মধ্যে কি থাকে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। পেলভিক ক্যাভিটির মধ্যে হচ্ছে থাকে আমাদের যে ইউটেরাস থাকে, তারপর হচ্ছে আমাদের ওভারি থাকে, ইউটেরাস, ওভারি, এগুলো সবকিছু হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটির মধ্যে থাকে, ইউটেরাইন টিউব, ওকে, এগুলো সবকিছু হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটির মধ্যে থাকে। সো আমাদের শরীরে ক্যাভিটি করে তিনটা, একটা হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড পেলভিক ক্যাভিটি। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা, আচ্ছা, আর এছাড়া আমাদের ব্রেইনে একটা ক্যাভিটি থাকে, এটাকে বলি আমরা, এই যে গতকাল পড়াইছিলাম যে ক্রেনিয়াল নার্ভ বা ক্রেনিয়াল বোনস হচ্ছে 8টা ক্রেনিয়াল নার্ভ, 12 পেয়ার, এটাকে বলে হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, ঠিক আছে? ওকে, ক্রেনিয়াল ক্যাভিটি, তারপর হচ্ছে থোরাসিক ক্যাভিটি, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। ওকে, আচ্ছা, আর এছাড়া হচ্ছে আমাদের যে পেলভিক ক্যাভিটি, এগুলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। হয়তো প্রশ্নগুলো পড়াতে একটু সময় লাগছে, বাট একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনার অনেকগুলো প্রশ্ন সলভ হয়ে যাবে, হ্যাঁ? এবং এইটা কিন্তু কখনো ভুলবেন না, বিকজ অফ হচ্ছে এই মেডিকেল সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। আপনাকে জাস্ট বেসিক টাইপস বা এই যে বেসিক টার্মস গুলো শিখতে পারলে বা অ্যানাটমি গুলো জানতে পারলে কিন্তু পড়াটা অনেক বেশি সহজ। ক্লিয়ার? সো সবাই থাকবেন। আপনারা চাইলে আমরা হচ্ছে 50টা প্রশ্ন সলভ করে দেবো, একটু সময় লাগবে, বাট এখান থেকে পরীক্ষা করবেন। কমন সাইট অফ ক্যান্সার ইন কেস অফ মেল: লাংস, প্রোস্টেট, স্টোমাক, লিভার, বোথ এ অ্যান্ড সি। লাং, প্রোস্টেট। ওকে, সবাই ক্যারেক্টার দেন। আচ্ছা, দেখেন, স্টোমাক তো হতে পারে, আচ্ছা একজন বলছে স্টোমাকও তো হতে পারে। আচ্ছা, সো ক্যারেক্টার দেন সবাই। আচ্ছা, এখানে বলি যে লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং লিভার ক্যান্সারটা হচ্ছে মেলদের ক্ষেত্রে কেন বেশি, এটা একটা কারণ হতে পারে বা জানার প্রয়োজন আছে। এটা হচ্ছে মনে করেন যে লাং ক্যান্সারটা বা লিভার ক্যান্সার, এটা হচ্ছে আমরা যে কারণে লাং ক্যান্সারটা বেশি বলি সেটা হচ্ছে যে আপনার ছেলেরা তো হচ্ছে স্মোকিং, এগুলো সবচেয়ে একটু বেশি খায় মেয়েদের থেকে। সো এইটা হচ্ছে একটা কমন। সো লাং ক্যান্সার অন্যতম কারণ হচ্ছে টোবাকো ইউজ। আর প্রোস্টেট ক্যান্সার যেটা হচ্ছে আফটার মেলদের ক্ষেত্রে কমন বা জেনেটিক্যালি, অথবা আফটার 50 ইয়ার্স হচ্ছে তার একটা এটা হতে পারে প্রোস্টেট ক্যান্সারটা কমন। ওকে, তারপর হচ্ছে আমাদের অ্যালকোহল, যেহেতু মেলরা এই অ্যালকোহল কনজাম্পশন বা এই যে টোবাকো ইউজ এইটা একটু বেশি হয়, তো সেক্ষেত্রে লিভার ক্যান্সারটাও কিন্তু একটু বেশি হতে পারে, কেমন? ওকে, ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু মূলত আমাদের এ এবং সি, কেমন? ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমাদের স্টোমাক ক্যান্সারটাও কিন্তু হয়ে থাকে। স্টোমাক যে ক্যান্সারটা আছে এটাও কিন্তু হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে এই প্রত্যেকটাই কম। সো এখানে কারেক্ট অ্যান্সার মূলত সবগুলোই হওয়ার কথা,
কারণ হচ্ছে স্টোমাক ক্যান্সারটাও কিন্তু হয়ে থাকে, কেমন যেমন হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে কিন্তু মূলত এটা হয়ে থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। এছাড়া এই যে সুপারি খায় বা হচ্ছে স্মোকিং করে, এইসব কারণে কিন্তু হচ্ছে এই যে স্টোমাক ক্যান্সারটাও হয়ে থাকে। সো মূলত এখানে কিন্তু এ বি সি তিনটাই হচ্ছে মূলত কারেক্ট অ্যান্সার, কিন্তু তিনটাই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এইগুলো কিন্তু মেলদের ক্ষেত্রে সবচেয়ে এই ক্যান্সারগুলো বেশি, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার অ্যান্ড লিভার ক্যান্সার। বুঝতে পারছেন? ওকে। আর লিভার ক্যান্সারটা মূলত হেপাটাইটিস সি কারণেও হতে পারে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস। গতকালকে পড়াইছিলাম যে মাইক্রোনিউট্রিয়েন্টস আর, আপনি যদি 1000 প্রশ্ন যদি মোটামুটি ব্যাখ্যা সহকারে পড়া যায়, তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলেই 100% অ্যান্সার করা যাবে। ঠিক আছে? সো কালকে ক্লাসের পর অনেকেই যোগাযোগ করছেন যে ক্লাস করার জন্য, যে আমাদের পেইড ব্যাচে। সো আপনারা যারা হচ্ছে করতে পারবেন বা সময় আছে তারা করবেন, আর যারা না পারবেন ক্লাস করতে তারা হচ্ছে বইটা নিয়ে বাসায় স্টাডি করতে পারেন। পাশাপাশি আমরা তো ক্লাস নিচ্ছি, ক্লাস করাবো ইনশাল্লাহ। ওকে, এই ফ্রি ক্লাসগুলো হবে প্রতিদিন, কেমন? ওকে। সো মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রো হচ্ছে আমাদের প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট, আর মাইক্রো হচ্ছে বোথ এ অ্যান্ড সি। ভিটামিন এবং মিনারেল হচ্ছে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট, ভিটামিন অ্যান্ড মিনারেল হচ্ছে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টস। আর কার্বোহাইড্রেট দেখেন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই তিনটা হচ্ছে আমাদের ম্যাক্রো। এই তিনটে বাদে বাকি যা আছে সব হচ্ছে মাইক্রো। ওকে। সো মাইক্রো নিউট্রিয়েন্টস অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যেখান থেকে এই প্রশ্ন আসুক, এই এই জিনিসটা শুধু একটা লাইন শুধু মনে রাখবেন, প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট, এই তিনটা হচ্ছে ম্যাক্রো। প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট, বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে মাইক্রো। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? এখান থেকে পরীক্ষা আসলে কিন্তু 1 মার্ক পেতে হবে আপনাকে। সো এটা বুঝতে হবে যে ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে ক্ষুদ্র। যেমন মাইক্রোস্কোপ, মাইক্রোপোর। ওকে, অনেকে বলে মাইক্রোপোর না, এরপরে যে কনসেপ্টটা ইউজ করা হয় মাইক্রোপোর, মানে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যে মাইক্রোপোর। অনেকে বলে মাইক্রোফোর, মাইক্রোফোন না, আসলে মাইক্রোপোর। পোর মানে হচ্ছে ছিদ্র, আর মাইক্রো মানে ক্ষুদ্র। ক্লিয়ার? তারপর আছে মাইক্রো অর্গানিজম, অনেক কিছু, তাই না? আচ্ছা, মাইক্রো হচ্ছে একটা সাফিক্স। ওকে, সাফিক্স এন্ড প্রিফিক্স জানেন তো না? সাফিক্স হচ্ছে আগে বসে, প্রিফিক্স হচ্ছে ওয়ার্ডের পরে বসে। যেমন এই যে মাইক্রো, এই যে নিউট্রিয়েন্টস এর আগে যে মাইক্রো বসছে, এখানে মাইক্রো হচ্ছে একটা সাফিক্স। ওকে। তো মাইক্রো অর্গানিজম, যেমন মাইক্রোপোর, পোরের আগে মাইক্রো বসছে, এটা হচ্ছে একটা সাফিক্স। ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। সো এটা কারেক্ট আনসার তো সবাই জেনে গেলেন। পরের প্রশ্ন, ফ্যাট সলিউবল, এটাও গতকালকে পড়াইছি, সবাই কমেন্ট করেন। আর পড়া আপনাদের ভালো লাগে কিনা সবাই জানাবেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে গার্ডিয়ানের। আর আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, আপনাদের ভাই বোন বা পরিচিত যারা নার্সিং প্রস্তুতি নিবে, নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন, তাদের জন্য আমাদের অনলাইন অফলাইন দুটোই আছে। আর বাংলাদেশের প্রথম কোচিং নার্সিং প্রিপারেশনের যে গাইডলাইন, সেটা কিন্তু আমাদেরই গার্ডিয়ানের। সো আপনাদের আত্মীয় স্বজন বা ছোট ভাই বোন যারা নার্সিং প্রিপারেশন নেবে, তারা অনলাইন অফলাইন কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে ক্লাস করতে পারবে, কেমন? সো তাদেরকে এই মেসেজটা দিয়ে দিবেন। ওকে, আপনাদের জন্য অবশ্যই থাকবে স্পেশাল ডিসকাউন্ট। ওকে। সো 20-এর বি অ্যান্সার করেছে, ফ্যাট সলিউবল হচ্ছে এডিই কে, আর ওয়াটার সলিউবল হচ্ছে বি আর সি, এটা তো আমরা পড়েই ফেললাম। ওকে। সো কারেক্ট অ্যান্সার ডি, বোথ বি এন্ড সি হচ্ছে। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে আমাদের এডিই কে, এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ওটা এফ হবে না, এটা ভিটামিন এ হবে, আসলে এটা এফ হয়ে গেছে। কোন 20 নাম্বার। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডিজিজ। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডিজিজ কি কি হতে পারে? অস্টিওপোরোসিস। ওকে, এখানে কিন্তু আরেকটাই হতে পারে, যেমন বার্ধক্যজনিত যে রোগ বা বয়স্ক রোগীদের ক্ষেত্রে যেটা হয়, এটা অস্টিওপোরোসিস হয়। কমন ডিজিজ হচ্ছে অস্টিওপোরোসিস। আর অ্যানিমিয়া হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের অভাবে রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এটাকে বলি আমরা অ্যানিমিয়া। তারপর হাইপোথাইরয়েডিজম,
টিটানি, 21-এর এই অ্যান্সার করেছে অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডিজিজ আর অস্টিওপোরোসিস। আচ্ছা, আর এই অস্টিওপোরোসিসের জন্য আমরা কোন ভিটামিনটা খাই? ভিটামিন ডি, ঠিক আছে? ভিটামিন ডি, ভিটামিন ডি। ওকে, ওকে। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিটামিন ডি এর কারণে কোন রোগটা হয় সবাই কমেন্টে জানিয়ে দেন। ভিটামিন ডি এর অভাবে। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, ক্যারেক্টারিস্টিক্স। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস, আমরা কন্টিনিউ করবো কিনা ক্লাসটা সেটা একটু জানিয়ে দিবেন। ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেস, ডায়নামিক। এই যে নার্সিং প্রসেসের দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। নার্সিং প্রসেসের স্টেপস কতগুলো, ওকে, কোনটার পরে কোনটা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। নার্সিং প্রসেস ডায়নামিক, আর প্লান্ট, প্যাশন সেন্টার্ড, বোথ এ অ্যান্ড সি। ওকে, 22টি অ্যান্সার করেছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো নার্সিং প্রসেসের আমাদের যে স্টেপস গুলো আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট, ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে ডায়াগনোসিস, তারপর হচ্ছে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে ডায়াগনোসিস, তারপর হচ্ছে আমাদের প্ল্যানিং, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। এখন যদি পরীক্ষা এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট আসলো, আপনি তাকে প্রথম অ্যাসেসমেন্ট করলেন, কি কি অ্যাসেসমেন্ট করলেন? সেটা হচ্ছে তাকে দেখলেন যে সে হাই টেম্পারেচার, তখন আপনি মনে করেন তার হাইপার পাইরেসিয়া বা ফিভার ডায়াগনোসিস করলেন। তারপর হচ্ছে মনে করেন তাকে একটা প্যারাসিটামল দিলেন। তো প্যারাসিটামল খাওয়ার পরে 2 ঘন্টা পরে আবার তাকে 2 ঘন্টা পরে আবার যে করলেন, সো তাকে যে ওষুধটা দিলেন এইটা কোন স্টেজের মধ্যে পড়ে? এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এটা হচ্ছে তার এইটা কোন স্টেজ বলেন তো? যে হসপিটালে মনে করেন যে আপনি নার্স হিসেবে কর্মরত আছেন, আপনি একটা পেশেন্ট আসার পরে তার চেক করে দেখলেন তার ফিভার, তাকে যে আহ, একটা প্যারাসিটামল দিলেন, এইটা কোন স্টেজে পড়ে? আর প্যারাসিটামল দেওয়ার পরে আপনি আবার তখন যাকে রিচেক করলেন, ওকে, সো এইটা এইটা কোন স্টেজের মধ্যে পড়ে সবাই জানিয়ে দেন। হ্যাঁ, ইভ্যালুয়েশন হচ্ছে তার পরবর্তী চেক আপ করাটা, যে ওষুধ খাওয়ানোর পরে তার বাড়ছে না কমছে, এটা হচ্ছে ইভ্যালুয়েশন। আর ইমপ্লিমেন্টেশন, তার যে ওষুধটা দেয়া এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ওকে, ফার্স্ট স্টেপস আর অ্যাসেসমেন্ট দিয়ে কিন্তু এই যে ফার্স্ট ওয়ান পরীক্ষা আসতে পারে। কোনটা, কোন স্টেপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কে কে জানেন? কোন স্টেপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। বিকজ অফ এই অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার পরবর্তী যে ধাপগুলো এটা বাস্তবায়ন হবে। সো অ্যাসেসমেন্ট পরীক্ষা আসতে পারে। নার্সিং সবচেয়ে ইম্পর্টেন্ট কোন, নার্সিং প্রসেসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ অফ নার্সিং প্রসেস, বাট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস অফ নার্সিং প্রসেস।
ওকে। সো অ্যাসেসমেন্ট টেকনিক যেগুলো আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। একটু নার্সিং প্রসেস গুলো একটু ডেসক্রাইব করেন। আচ্ছা, এটা খুবই সহজ। নাম্বার ওয়ান হচ্ছে নার্সিং প্রসেসের নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসেসমেন্ট। আপনার কাছে একটা পেশেন্ট আসলো হসপিটালে, আপনি ইমার্জেন্সি নার্স। পেশেন্ট আসার সাথে সাথে আপনি তাকে যেটা অ্যাসেসমেন্ট করবেন, অ্যাসেসমেন্ট করার জন্য আমরা হচ্ছে তার সাইন সিমটম এগুলো ডাটা কালেকশন যেটাকে আমরা বলি। ওকে, ডাটা কালেকশন যেটাকে বলি, এটা হচ্ছে পেশেন্ট আমরা অ্যাসেসমেন্ট করি। ঠিক আছে, যে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে পেশেন্ট মুখে যেটা বলবে এটা প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা হচ্ছে সব কিছু, যেমন বা রোগীর লোক যেটা বলবে বা তার যে ইনভেস্টিগেশন বা ল্যাব ইনভেস্টিগেশন যেগুলো আছে, রিপোর্টস, এগুলো সব সেকেন্ডারি ওকে। ওকে, আচ্ছা, তারপরে এটা সেকেন্ডারি ডাটা। আর পেশেন্ট নিজে মুখে যেটা বলবে এটা হচ্ছে প্রাইমারি ডাটা। ওকে, তারপর হচ্ছে আমাদের যেটা অ্যাসেসমেন্ট টেকনিক কিছু আছে, সেটা হচ্ছে একটা পেশেন্ট আপনাকে বললো যে তার হচ্ছে পেটে ব্যথা। সো এখন পেটে ব্যথা হচ্ছে আপনি সে বুঝতে পারে না, বাট হচ্ছে কেউ যদি টাচ করে, এটা হচ্ছে মানে পেইন এবং টেন্ডারনেস। এটা হচ্ছে মনে করেন যে আমরা এই যে অ্যাসেসমেন্ট টেকনিকের মধ্যে আসবে। যেমন নাম্বার ওয়ান হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন হচ্ছে যদি দেখেই বোঝা যায়, মনে করেন তার কোথাও হচ্ছে হাত কেটে গেল, যেটা আপনি দেখলেন, এটা হচ্ছে জাস্ট ইন্সপেকশন করলেই বুঝতে পারবেন যে তার কোথাও ব্লিডিং হচ্ছে কিনা। তারপর হচ্ছে আমাদের যে পালপেশন। ওকে, পালপেশন হচ্ছে তাকে হচ্ছে আমাদের ধরে দেখা, যে পালপেট করা। ওকে, এটা হচ্ছে আমাদের পালপেশন। এই পালপেশনের মাধ্যমে কি হচ্ছে, আমরা পালসও কিন্তু দেখে থাকি, তাই না? পালপেশন করা, এই পালপেশনের মাধ্যমে কিন্তু আমরা টেন্ডারনেসটা বুঝতে পারি। তারপর হচ্ছে আমাদের অসকালটেশন, হচ্ছে আমরা যেটা হচ্ছে হার্ট সাউন্ড যেটা দিয়ে দেখি, এটা হচ্ছে অসকালটেশন। তারপর হচ্ছে আমাদের পারকাশন। ওকে, এইগুলো হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট টেকনিক হচ্ছে চার প্রকার। অ্যাসেসমেন্ট টেকনিক হচ্ছে চার প্রকার। কেমন? এটা ইন্সপেকশন, অসকালটেশন, পালপেশন অ্যান্ড পারকাশন। এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে মূলত অ্যাসেসমেন্ট টেকনিক। ঠিক আছে? ওকে, তারপরে এই যে পরীক্ষা কিন্তু এর আগেও আসছে যে ফিটাল হার্টবিট। ফিটাল হার্টবিট এটা কিসের মাধ্যমে দেখি? অসকালটেশনের মাধ্যমে। ওকে, বা একটা ফিটাল অ্যালাইভ আছে কিনা, বেঁচে আছে কিনা, এটাও আমরা হচ্ছে অসকালটেশনের মাধ্যমে দেখি। ঠিক আছে? ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার? আপনারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, আপনাদের যে সকল ফ্রেন্ডস হচ্ছে যে পোস্ট বেসিকে ক্লাস করবে। আর ক্লাস বা আপনাদের ভালো লাগছে কিনা সবাই জানিয়ে দেবেন। আর শেয়ার করে দিবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে কমেন্টে জানাবেন শেয়ার ডান বা এসডি। সো মনিকা মনি, আপনি আপাতত বুঝতে পারছেন যে নার্সিং প্রসেসের স্টেপস গুলো। আর এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেস আর হচ্ছে আমাদের ডায়নামিক আর আনপ্লান, মানে কোনো প্ল্যান নাই। ঠিক আছে, বাট হচ্ছে এখানে যদি থাকতো প্ল্যান্ট, প্ল্যান মানে পরিকল্পিত, তাহলে কিন্তু এবিসি তিনটাই হইতো। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, পারপাস অফ ব্যাক কেয়ার। পারপাস অফ ব্যাক কেয়ার হচ্ছে আমাদের মেনটেইন পার্সোনাল। দেখেন কি আছে আমাদের, মেনটেইন পার্সোনাল হাইজিনিং, পারপাস অফ ব্যাক কেয়ার, তারপর হচ্ছে ইমপ্রুভ সার্কুলেশন, অল অফ দেম প্রিভেন্ট বেড সো। তেইশের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ডি না, আমরা হচ্ছে এই বেড সোর হওয়ার কারণে আমরা এই যে ব্যাক কেয়ারটা এটা দিয়ে থাকি, পাশাপাশি ইমপ্রুভ সার্কুলেশন। সার্কুলেশন হওয়ার জন্য আমরা দিয়ে থাকি বেড রিডেন যে পেশেন্ট আছে তাদেরকে। তারপর হচ্ছে আবার আনকনশিয়াস যে পেশেন্ট আছে, মেনটেন পার্সোনাল হাইজিন। ওকে, মেনটেন পার্সোনাল হাইজিন, এটার কারণে এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে সবগুলা, অল অফ দেম, অল অফ দেম। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, ফলোইং আর দ্য সাইন অ্যান্ড সিমটম অফ বাউল অবস্ট্রাকশন। বাউল অবস্ট্রাকশন মানে কি? তার কোনো ইন্টেস্টাইনে যদি কোনো অবস্ট্রাকশন হয়, যেটাকে আমরা বাউল অবস্ট্রাকশনের সাইন সিমটম কি আছে? কনস্টিপেশন, হাইপার টেনশন, অ্যাবডোমিনাল পেইন, বাউল অবস্ট্রাকশন। ওকে, সো সবাই কারেক্ট আনসার দিবেন। সাইন সিমটম অফ বাউল অবস্ট্রাকশন, সবাই এটা জানিয়ে দেন।
ওকে, এখানে কিন্তু আরো কিছু সিমটম আছে। যদি বাউল অবস্ট্রাকশন হয়, মানে খাবার যদি পাস না হতে পারে, খাবার যদি আমাদের ইন্টেস্টাইন থেকে পাস না হতে পারে, সেক্ষেত্রে নাম্বার হচ্ছে কনস্টিপেশন হবে, অ্যাবডোমিনাল পেইন হবে মাস্ট বি। তারপর তার কিন্তু হচ্ছে ডিস্টেনশন হতে পারে, বাউল বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, এটা হচ্ছে পেট ফুলে যেতে পারে, তাই না? তারপর হচ্ছে আমাদের পেইন, এটা তো বললামই। তারপর হচ্ছে নসিয়া ভমিটিং হতে পারে। ওকে, কারণ এটা খাবারটা ব্যাক ফ্লো করতে পারে, তখন তার সবসময় ক্ষুধা লাগবে না। ওকে, তারপর ওকে, এগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, সো কারেক্ট আনসার হচ্ছে ডি, আমাদের বোথ কনস্টিপেশন এন্ড অ্যাবডোমিনাল পেইন। এছাড়া কিন্তু আরো কিছু সিমটম আছে, সেটা তো বললাম যে ভমিটিং হতে পারে, নসিয়া বা ভমিটিং হতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, পেট ফুলে যেতে পারে। ক্লিয়ার? পরীক্ষা আসলে কিন্তু পারবেন আশা করি। আচ্ছা, তারপর কি আছে? ইমিডিয়েট নার্সিং ইন্টারভেনশন অফ বাউল অবস্ট্রাকশন। ইমিডিয়েট বাউল অবস্ট্রাকশন হলে তার ইমিডিয়েট কি করতে হবে? না, নাথিং পার মাউথ, বি নাম্বার দেখেন। তারপর ট্রান্সফিউশন, ন্যাজোগেস্টিক সাকশন, কোনটা দিতে হবে সবাই জানিয়ে দেন। ন্যাজোগেস্টিক সাকশন, এটা কি? ন্যাজোগেস্টিক সাকশন হচ্ছে যদি কারো আমাদের যে স্টোমাক, যে আমাদের স্টোমাকে যদি আমরা সাকশন করি, সেটা হচ্ছে ন্যাজোগেস্টিক। ন্যাজোগেস্টিক মানে নাক দিয়ে ঢুকে, যেটা হচ্ছে ন্যাজোগেস্টিক। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে এ, বোথ বি অ্যান্ড ডি। ঠিক আছে, নাথিং পার মাউথ, তাকে এনপিও রাখতে হবে। ওকে, নাথিং পার মাউথ, মুখে কিছু দেওয়া যাবে না। তারপর হচ্ছে ন্যাজোগেস্টিক সাকশন। আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আছে। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেটস দ্য ফলোইং হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমরা কি কি হরমোন, আপনারা কিন্তু এই যে গ্ল্যান্ড, এন্ডোক্রাইন সিস্টেম থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসবেই কনফার্ম। ওকে, কনফার্ম কিন্তু আসবেই। ঠিক আছে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাবা, ওকে, সো আপনারা থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে কি কি সিক্রেট করে? থাইরক্সিন, গ্যাস্ট্রিন, ক্যালসিটোনিন অ্যান্ড ইপিনেফ্রিন। আচ্ছা, সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হচ্ছে আমরা কি কি সিক্রেট করি? ওকে, সো কি আছে? থাইরক্সিন দেখেন, গ্যাস্ট্রিন, ক্যালসিটোনিন এন্ড ইপিনেফ্রিন। কারেক্ট আনসার এ, থাইরক্সিন। ওকে, T3 T4, T3 T4 দুইটাই কিন্তু হচ্ছে এখানে আমরা সিক্রেট করে থাকি, T3 এবং T4। কেমন? ওকে, থাইরক্সিন অ্যান্ড ট্রাইডোথায়োনিন, এই দুইটাই হচ্ছে আমরা এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। চলে যাচ্ছি পরের প্রশ্ন। মোস্ট কমন সুইসাইডাল রিস্ক গ্রুপস আর মোস্ট কমন সুইসাইডাল রিস্ক গ্রুপস। ওকে, আচ্ছা, দেখেন, ড্রাগ অ্যাবিউজ, হিস্টেরিয়া, সিজোফ্রেনিয়া অ্যান্ড বোথ বি অ্যান্ড সি। 87 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। মোস্ট কমন সুইসাইডাল রিস্ক গ্রুপস আর, আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে আমাদের যা যা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ, ডি, এটা কারেক্ট অ্যান্সার যে ডি। আমাদের হিস্টেরি অ্যান্ড সিজোফ্রেনিয়া যাদের, তাদের কিন্তু হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সিটা অনেক বেশি। আচ্ছা, পরের যে প্রশ্ন আছে দেখেন, কমন স্কুল হেলথ স্ক্রিনিং আর? আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন, কমন স্কুল হেলথ স্ক্রিনিং, দেখেন স্কুল হেলথ স্ক্রিনিং এ আমরা কি করি, একটা বলছে যে আমাদের হেয়ারিং, ভিশন, তারপর হচ্ছে ফিভার, এটাও দেখি। দেখেন এখানে কিন্তু আরো দেখি ডেন্টাল। আমরা স্কুল হেলথে কিন্তু আরো কি কি দেখি দেখেন তো। স্কুল হেলথে আমরা হচ্ছে স্কুল হেলথে হচ্ছে আরো কয়েকটা বিষয় আমরা হচ্ছে দেখি, সেটা হচ্ছে ডেন্টাল। তারপর হচ্ছে স্কুল হেলথ প্রোগ্রামে আমরা আরো একটা বিষয় দেই, সেটা হচ্ছে যে কৃমি, বাচ্চাদের যে কৃমিনাশক যে ক্যাম্পেইন, এটা কিন্তু আমরা স্কুল হেলথে দেখে থাকি। ওকে, সো কি কি দেখে থাকি আমরা, হেয়ারিং, ভিশন, ডেন্টাল। ওকে, সবকিছুই আমরা দেখি। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, কি আছে দেখেন, প্রিভেন্টিং মেজার অফ পেপটিক আলসার, প্রিভেন্টিং মেজার্স অফ পেপটিক আলসার আর ইউজ H2 ব্লকার, রেগুলার ফুড ইনটেক, অ্যাভয়েড স্পাইসি ফুড, সল্ট রেস্ট্রিকশন। এটা কারেক্ট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, প্রিভেন্টিং মেজার্স অফ পেপটিক আলসার, সবাই জানিয়ে দেন এটা কারেক্ট অ্যান্সার কি হবে। প্রিভেন্টিং মেজার্স অফ পেপটিক আলসার। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 29 নাম্বারের কারেক্ট অ্যান্সার হচ্ছে মূলত প্রিভেনশন, যেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স। দ্যাট মিনস আপনি হচ্ছে যে আক্রান্ত হওয়ার আগে আপনি কিভাবে, বা আপনি একজন খুব সুস্থ মানুষ, আপনি এটাকে কিভাবে প্রিভেনশন করবেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। হচ্ছে আপনার স্পাইসি ফুডটাকে করতে হবে। আর পরবর্তী যে কিউরেটিভ যে ট্রিটমেন্ট আছে, কিউরেটিভ যে ট্রিটমেন্ট, এই কিউরেটিভ ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে আপনার যে H2 ব্লকার, এগুলো। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, patients rights are very important because patients rights are very important because it's indicate patients anxiety, it's a legal procedure, indicates physician power, indicates laws of memory। 30 নম্বরের কারেক্ট আনসার কি হবে, সবাই একটু জানিয়ে দেন। 30-এর কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, ওকে, সো 30-এর কারেক্ট আনসার কি হবে, 30 নম্বরের কারেক্ট আনসারটা কি হবে, সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। Yes, correct answer is B. It's a legal procedure. It's a legal procedure. আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো কালকে আমরা বাকি প্রশ্নগুলো সলভ করব, আজকে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পোস্ট বেসিক ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগে সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। ক্লাসটা কেমন লাগছে আপনাদের সেটা জানিয়ে দিবেন। আর ক্লাসগুলো আমরা কালকে 9:30টায় কারা কারা ক্লাস করবেন সবাই একটু কমেন্টে জানান।
ওকে, সো হচ্ছে আপনারা আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে ক্লাসে সবাই যারা থাকবেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।